আসসালামু আলাইকুম। আমি মামুন গাইডলাইন থেকে বাবু স্যার বলছিলাম, আইসিটি বিষয়ের শিক্ষক। আমি চেষ্টা করব আজকে তোমাদের এমসিকিউ এর প্রত্যেকটা প্রশ্নের সলভ করে দেওয়ার, কেন এটা উত্তর হলো, কেন অন্যটা হলো না, আমি এই কনফিউজ দূর করার জন্য। আসলে যদি প্রশ্নের বিষয়ে কমেন্ট করি তাহলে প্রশ্নটা খুব জটিল হয়নি, অ্যাভারেজ, মানে ধরতে গেলে এটা সহজ ছিল অন্য অন্য বারের থেকে। আচ্ছা, আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ব আর এর সাথে উত্তরটা বলবো, তোমরা খুব ভালো মতো উত্তরটা বুঝে শুনে তারপরে ভাববা। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটা পড়ি, আমার কাছে সেট ঘ আছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে, ন্যানো টেকনোলজির কোন পদ্ধতিতে ক্ষুদ্র পরমাণু থেকে বড় কাঠামো তৈরি করা হয়? তোমরা এটা খুব ভালো মতো জানো যে এটা হচ্ছে বটম টু আপ, তার মানে এটা ঘ নাম্বার উত্তর হবে বটম আপ। আচ্ছা, আরেকটা উদ্দীপক আছে, একটি অফিসে 10টি কম্পিউটার এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সংযুক্ত যা নেটওয়ার্কে ডেটা পাঠালে সব কম্পিউটারে চাই। এটা তোমরা জানো যে কেন্দ্রীয় ডিভাইস থাকলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা ধরে নিই যে এটা একটা হচ্ছে এটা হচ্ছে স্টার টপোলজি, ঠিক আছে? যেহেতু আমরা এখানে ক্লিয়ার হচ্ছে যে এটা একটা কেন্দ্রীয় ডিভাইস আছে, আরও বলা হচ্ছে যা নেটওয়ার্কে ডেটা পাঠালে সব কম্পিউটারে যায়, তার মানে এটা আমরা শিওর হয়ে গেলাম এটা স্টার টপোলজি হবে, এই জন্য এটা খ নাম্বার উত্তর হবে। এবার এর বহুপদী যে প্রশ্নটা আছে, যে ডিভাইসের পরিবর্তন হলে নেটওয়ার্কটির কাঠামোতে কী প্রভাব ফেলবে? আচ্ছা, ডিভাইসে কী পরিবর্তন, আমরা উদ্দীপকের শেষ লাইন যদি দেখি, এ কারণে কেন্দ্রীয় ডিভাইসটি পরিবর্তন করা হলো। আচ্ছা, কেন্দ্রীয় ডিভাইসটি পরিবর্তন করা হলো, তার মানে এখানে ধরো এমন ছিল যেটা হাব ছিল, এটা সুইচ হয়ে গেছে। আমরা জানি যে হাব যেটা থাকে আর সুইচ যেটা থাকে, হাবের থেকে সুইচটা একটু বেশি স্মার্ট, ঠিক আছে? এই জন্য এখানে যদি আমরা কেন্দ্রীয় ডিভাইসটি পরিবর্তন করি, তাহলে ডিভাইস পরিবর্তনের ফলে কম্পিউটারের কাঠামো কী প্রভাব ফেলবে? এখানে অবশ্যই উত্তর হবে লজিক্যাল টপোলজি বা ডেটা প্রবাহের উন্নতি হবে। আচ্ছা, এখানে হবে ফিজিক্যাল বা গাঠনিক টপোলজি বদলে যাবে না, অবশ্যই এটা যাবে না, তার মানে 2 নাম্বারটা উত্তর হওয়ার সম্ভাবনা নাই, তার মানে আমরা ধরেই নিতে পারি এটা 1 আর 3। 3 নম্বর যেটা আছে নেটওয়ার্ক পারফরমেন্স বৃদ্ধি পাবে, অবশ্যই এটা বৃদ্ধি পাবে, তার মানে এটা হবে খ 1 আর 3। আচ্ছা, সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটা? তোমরা জানো আমি ক্লাসে বারবার বলছি যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে 2টা লাইব্রেরি ফাংশন ব্যবহার করি, যেখানে একটা আমাদের ইনপুট গ্রহণের জন্য যেটা স্ক্যানএফ, আর একটা হচ্ছে প্রদর্শনের জন্য যেটা প্রিন্টএফ। অবশ্যই উপাত্ত গ্রহণের জন্য এখানে আমাদের স্ক্যানএফটা হবে, তার মানে এটার উত্তর হবে গ। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফর লুপ দিয়ে আমাদের একটা সি ভাষা দিয়েছে, যেখানে একটা প্রোগ্রাম আর বললো এটা রান করলে আমাদের অ্যাপেল লেখাটি কয়বার আসবে। আচ্ছা, এখানে দেখো আমরা অ্যাপেল লেখা কয়বার আসবে এটা নির্ভর করবে কোন ভ্যালুর উপর, কোন চলকের উপর। আমরা দেখতে পাচ্ছি এখানে সি চলক দ্বারা আমাদের প্রোগ্রামটা সাজিয়েছে, যেখানে সির ভ্যালু ধরা হয়েছে হচ্ছে 15, যেটা 2 করে বৃদ্ধি পাবে। আর এমনি প্রাথমিক যে লুপ ছিল সেটা 25 পর্যন্ত যাবে, তার মানে আমরা বুঝতে পারছি এটা 15, 17, 19, 21, 23, 25। কিন্তু নিচে আরেকটা শর্ত দিয়েছে যে ইফ সি ডাবল ইকুয়াল 21 দেন ব্রেক, তার মানে যখন সির মান বা সি চলকের মানে 21 হবে তখন একটু ব্রেক করতে বলছে, তার মানে আমাদের উত্তর হবে 15, 17, 19, 21, মানে 4বার, তার মানে এটার উত্তর হবে গ। আর বলেছে যদি ইফ শর্তটি বাদ দিয়ে অ্যাপেল লেখাটি প্রদর্শিত হবে তখন কতবার হবে? অবশ্যই আমরা তখন বুঝতে পারছি যে ইফ শর্ত বাদ দিলে 15 থেকে একদম 25 পর্যন্ত যাবে, তার মানে এটার উত্তর তখন হবে হচ্ছে 6। আচ্ছা, আমি পরবর্তী কোশ্চেন যাই, যাদের অন্য অন্য সেট তারা মিলিয়ে নিবে। আচ্ছা, এখানে একটা অ্যারে দ্বারা একটা চলক ঘোষণা করেছে যে একটি প্রোগ্রামে ইন্ট এ অ্যারে দ্বারা এখানে 5 বুঝিয়েছে, তার মানে এখানে আমাদের মূলত 5 বোঝালে আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে আমাদের 6টা ভ্যালু থাকবে, কিন্তু এখানে অপশনে মাত্র 5টা ভ্যালু আছে। আচ্ছা, বলেছে এখানে A0, অ্যারে 0, তার মানে এখানে প্রথম সংখ্যাটা বোঝাচ্ছে, তাহলে এখানে প্রথম সংখ্যাটা 10, যেটা 1 নাম্বার বহুপদীর উত্তরটা ঠিক আছে। A2, তার মানে এখানে 0 যদি প্রথম হয় তাহলে 1 দ্বিতীয়, 2 তৃতীয়, তার মানে তৃতীয় সংখ্যাটা 30, তার মানে এটাও ঠিক আছে। আর তৃতীয় নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে A5, যেটা 6 নাম্বার সংখ্যা, যেটা আমাদের প্রশ্নেই নাই, তার মানে এটা ভুল, তাহলে আমাদের উত্তর হবে 1 আর 2, মানে ক নাম্বার। আচ্ছা, 8 নাম্বার প্রশ্ন, সি প্রোগ্রামের ক্ষেত্রে লজিক্যাল অপারেটর কোনটি? এটা তুমি খুব ভালো মতো জানো যে লজিক্যাল মানে কি, আমরা জানি লজিক এখানে ব্যবহার করা হয় অ্যান্ড অর নট, এখানে ডাবল এন্ড দেখতে পাচ্ছি, তার মানে এটা হবে আমাদের। এখন অনেকের প্রশ্ন হতে পারে গ নাম্বার কেন হলো না? দেখো, যখন এক্সক্লেমেট চিহ্ন সিঙ্গেল থাকবে
তখন ওটা হয়ে যাবে হচ্ছে লজিক্যাল। কিন্তু যদি এক্সক্লেমের চিহ্ন যেটা আছে এটা যদি তোমার হচ্ছে ইকুয়াল থাকে পাশে, তখন সেটা হয়ে যাবে রিলেশনাল। এই জন্য এটার অপশন হবে ক নাম্বার ডাবল অ্যাড। আচ্ছা, এবার 9 নম্বর প্রশ্ন আছে 100, যেটা ডেসিমাল সংখ্যা গণনা করার জন্য বাইনারি ডিজিট কয়টি লাগবে। এখন আমরা 100কে বাইনারিতে রূপান্তর করলে দেখতে পারবো এখানে কয়টা ডিজিট আসে। আমরা জানি 100কে বাইনারিতে রূপান্তর করলে 7টা ডিজিট আসবে, এই জন্য এটার উত্তর হবে খ। এরপরে আমি এই অঙ্কটা অনেকবার করিয়েছি ক্লাসে, যারা আমার স্টুডেন্ট তারা খুব ভালো মতো জানো, যেখানে 100 বাইনারি এবং হেক্সাডেসিমাল ডবল এ এর যোগফল যদি করি, প্রথমে আমরা এটা ক্যালকুলেটারে বাইনারি নিয়ে 100 নিয়ে পরের যোগ করার জন্য আমাদের ওটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে হেক্সাডেসিমালের ডাবলের সাথে যোগ করলে আমরা উত্তর পাবো এটা ক নাম্বার এ ই। আচ্ছা, এবার এখানে খুব একটা জটিল বলবো না, সরল দেখা যাচ্ছে, যেটা আসলে খুব জটিল না, এটা ইজিলি যারা ভেঙে ভেঙে জানো যে যদি এই ধরনের থাকে, আমি বলছিলাম যে এটাকে একটা একটা করে আলাদা করতে, যদি এটা তুমি আসলে ভালো মতো সরল করো তাহলে দেখতে পাবা এখানে আমাদের উত্তরটা আসবে এ বার প্লাস বি বার। এখানে তখন আসবে হচ্ছে এ বার প্লাস 1, আর তোমরা জানো যোগের ক্ষেত্রে যদি একটা ইনপুট 1 হয় তার মানে এটার উত্তর হবে 1, তার মানে এটা হবে খ নাম্বার উত্তর। তাহলে 11 যেটা আছে এটা খ হবে। এরপরে একটা লজিক গেট আঁকানো আছে, যেটা আমরা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাই এখানে মানটা আমাদের আসে ঠিক এই টাইপের, যে এ প্লাস বি পূরক ইন্টু বি প্লাস সি পূরক আর টোটালটার উপর একটা পূরক। এখন এটা যদি আমরা সরল করি, সর্বশেষ আমরা একটা ক্যালকুলেশন পাই যে এ প্লাস বি প্লাস সি, তার মানে এটা একটা ওয়ার গেট, ঠিক আছে। আচ্ছা, এখন ওয়ার গেটের ক্ষেত্রে আমরা আউটপুট অন পেতে আমরা জানি যে কোনো একটা ইনপুট অন হলেই হয়। এখানে শুধুমাত্র একটা ইনপুট 1 হলে আমাদের হবে, কিন্তু ক নাম্বার যদি অপশনটা আমরা খেয়াল করি, ক নাম্বার অপশনে একটা 1 নাই, এই জন্য এটার উত্তর হবে গ 2 আর 3। আচ্ছা, এবার আমি 13 নম্বর কোশ্চেনটা আসছে। এখানে বলছে আগের যে উদ্দীপক আছে এটার মতো আউটপুট পেতে হলে আমাদের কি করতে হবে। এখানে খুবই কনফিউজ করার চেষ্টা করছে, যারা আসলে অ্যানালাইসিস করো বা এটা এক্সপ্লেন করে উত্তর দাও তারা এই উত্তরটা খুব সহজে পারবা। এখানে যেটা ক নাম্বার আছে এটা ভুল, এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। এখানে কোনোভাবে আমাদের ওই ধরনের আউটপুট মানে অর গেট পাওয়া সম্ভব না বা এ প্লাস বি প্লাস সি পাওয়া সম্ভব না। আমরা যদি খ দেখি, এখানে এ বি সি, কিন্তু লাস্টে যে এফ আছে এটা অ্যান্ড গেট আছে, কিন্তু এখানে অর গেট আমাদের সম্ভব না, তার মানে এখানে গ বা ঘ উত্তর হতে পারে। এখন ঘ নাম্বার যদি আমরা দেখি, এখানে এ প্লাস বি প্লাস সি বার আসছে, আবার টোটালের উপর একটা বার, যেটা আমাদের ওই ধরনের মান আসছে না। কিন্তু গ নাম্বার যদি আমরা দেখি, এখানে এ প্লাস বি প্লাস সি ডবল বার আসছে, জানো তোমরা ডবল পূরক মানে সেটা উঠে যাওয়া, তার মানে এটা আমাদের বেসিক্যালি উত্তর আসে এ প্লাস বি প্লাস সি, তার মানে আমাদের এখানে উত্তরটা হবে গ নাম্বার। আচ্ছা, এবার আছে HTML এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটি। আচ্ছা, এটা আসলে যারা রিডিং করছো ডিপলি তারা এটা খুব ভালো মতো জানো, বা যারা ইউজ করছো এখানে উত্তর হবে তিনটাই, নোটপ্যাড প্লাস প্লাস আর সাবলাইম টেক্সট, তিনটা দ্বারা HTML এডিট করা যায়, তার মানে এটার উত্তর হবে ঘ। এরপরে 6 অধ্যায়ের খুবই সহজ কোশ্চেন আসছে, যারা 6 অধ্যায় একটু হলেও টাচ করছো তারা এটা পারার কথা, কারণ আমি ক্লাসে বারবার করাইছি এটাকে, যে কি কয় প্রকার, কি হচ্ছে 3 প্রকার, প্রাইমারি, ফরেন আর কম্পোজিট। প্রাইমারি কি কোনটা, যেটা একটা ডেটা টেবিলে এমন একটা তথ্য যেটা দ্বারা ওই তথ্যকে বা ওই রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিল স্টুডেন্ট যেটা আছে এটার আইডিতে যেটা আছে আইডি নাম্বার, এটা একদম ইউনিক, এটা আর কারোর সাথে মেলে না, তার মানে এটা আমাদের প্রাইমারি কি। যখন একই প্রাইমারি কি দুইটা টেবিলে অবস্থান করবে তখন সেটা হয়ে যাবে আমাদের ফরেন কি। বোঝা গেছে, তার মানে এটার উত্তর হবে খ, 15 খ। এবার বলেছে উদ্দীপক ডেটা টেবিল দুটির মধ্যে বিদ্যমান রিলেশনশিপের ধরন কোনটা। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা আইডির প্রত্যেকটা তথ্যের সাথে এই পাশে টেবিল রেজাল্টের প্রত্যেকটার 1-to-1 রিলেশন, এই জন্য এটা হবে 1-to-1 রিলেশনশিপ। এরপরে যেটা আছে যে মেশিন লার্নিংয়ে ব্যবহৃত তৈরিকৃত NPL সফটওয়্যার কোনটি। এখন এটা আসলে NPL সফটওয়্যার বলতে গেলে হচ্ছে মাইক্রোসফট কপিলট। এটার মাধ্যমে NPL LML এগুলো ধরনের ল্যাঙ্গুয়েজ করা হয়, ভ্যারি করা হয়।
আচ্ছা, এবার 18 নিচের কোনটি স্টিমুল? এটা আসলে খুবই সহজ আসছে, এটা হবে উত্তর গ। এটা অনেকেই জানো, যারা ভুল করছো খুবই দুঃখজনক বিষয়। আচ্ছা, সার্বিতে বায়োমেট্রিক পদ্ধতি কি স্ট্রোক তো নাই, তার মানে এটার উত্তর হবে 1 আর 3, ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ পর্যবেক্ষণ। আচ্ছা, একটু হোল্ড করো। এবার আসলাম আমরা 20 নম্বর প্রশ্নের উত্তর, যেখানে কম্পিউটার মাল্টিমিডিয়া প্রজেক্টের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটা? তোমরা জানো কম্পিউটার থেকে যদি আমরা কোনো ধরনের ডেটা দিই, সেটা একমুখীভাবে আমাদের কিসে যাচ্ছে? প্রজেক্টরে যাচ্ছে, কিন্তু প্রজেক্টরের থেকে আমরা কিন্তু ফেরত কোনো ডেটা পাচ্ছি না, তার মানে এটার উত্তর অবশ্যই হবে সিমপ্লেক্স মোড। আচ্ছা, বিট সিনক্রোনাইজেশন হচ্ছে কি? বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, বিটের শুরু ও শেষ বোঝানো, অবশ্যই এই দুইটা, কিন্তু ব্যান্ডউইথ বৃদ্ধি পাওয়া এটা কিন্তু বিট সিনক্রোনাইজেশন বোঝায় না, তার মানে এটা উত্তর হবে ক 1 আর 2। এরপরে 22 নাম্বার এসকিউএল কিউয়েরি থেকে দিয়েছে, যেটা আসলেই খুব কনফিউজ করেছে অনেককে, আমি এটা শুনলাম অনেকের কাছ থেকে, কিন্তু আসলে যারা ভালো মতো পড়ছে তারা এটা ক্লিয়ার বুঝবা যে কোন কমান্ডটি টেবিলের সব ডেটা বলতে সিলেক্ট করতে হবে, আর সব বোঝানোর জন্য সবাই ভাবছে অল, কিন্তু না, এখানে গ নাম্বার উঠতে হবে, সিলেক্ট দিয়ে স্টার দেওয়া মানে এখানে টোটালটাই নিয়ে নেবে। আচ্ছা, 23 নাম্বার স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস 5, তার মানে স্টুডেন্ট টেবিল থেকে আমাদের ক্লাস 5 এবং মর্নিং সেকশনের শিক্ষার্থীদের তথ্য কোয়ারি কোনটি? তার মানে আমাদের যদি কোনো জায়গা থেকে তথ্য খুঁজতে হয়, তোমরা যেন আমরা সিলেক্ট ডিএমএল দ্বারা এটাকে ধরি। আচ্ছা, এখানে আমাদের সিলেক্ট স্টার, যেটা হচ্ছে ফ্রম স্টুডেন্ট ক্লাস 5। এখন এই যে 5, এটা একটা সংখ্যা, এটা কখনো কোটেশন মার্কের মধ্যে যাবে না। দেখো একই উত্তর আছে হচ্ছে খ আর ঘতে, কিন্তু 5 কোটেশন মার্কে যাবে না, এই জন্য এটা খ উত্তর হবে, কিন্তু ঘ নাম্বারে দেখো কোটেশনে আছে। অ্যান্ড সেকশন হবে মর্নিং, যেটা অক্ষরে লেখা বলে এটা কোটেশনে যাবে, তাহলে এটা 23-এর উত্তর হবে খ। এরপরে 24 আর 25 আমাদের একটা টপোলজি থেকে প্রশ্ন দিয়েছে, যেটা খুবই কঠিন না, এটা তোমরা সবাই জানো, যেটা মেশ টপোলজি থেকে আসছে। আর মেশ টপোলজির তারের সংখ্যা বের করার সূত্র হচ্ছে n×n-1/2। আচ্ছা, আর মেশ টপোলজির সুবিধাগুলো সম্পর্কে যদি বলি, এটা শক্তিশালী কাঠামো, নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন সহজ। আচ্ছা, একটি লিঙ্ক নষ্ট হলেও ডেটা আদান প্রদান সম্ভব। আচ্ছা, নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন সহজ, কিন্তু যদি ডিভাইস বৃদ্ধি পায় তখন সেটা জটিল হয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে আমরা এটা 3টাই উত্তর ধরে নিতে পারি, যেহেতু এখানে কোনো ডিভাইস বৃদ্ধির কথাও আমাদের বলেনি, জাস্ট বলছি ইনস্টলেশন কনফিগারেশন সহজ। আচ্ছা, তার মানে এটার 25-এর উত্তর হবে খ। আশা করি তোমরা উত্তরগুলো মিলিয়েছো, যদি না মিলাতে পারো তাহলে ভিডিওটা পিছনে টেনে দেখে নেবা কোনটা মিস হয়েছে। আর আগামী পরীক্ষার জন্য শুভকামনা থাকলো, মামুনস গাইডলাইনের সাথেই থাকবা। আর সিকিউর প্রশ্নটা খুবই সহজ আসছে, আমি জানি প্রত্যেকেরই এই পরীক্ষাটা আশা করি A+ হওয়ার কথা, এখন এটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।